শুভ্র টলমল পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলল, না ঈশান, আমার গলা দিয়ে কোনো খাবারই নামবে না। আমার হৃদিকে খুঁজতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে বের করে আনতে হবে। ঈশান বসের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারল না। সে মিনতি করে বলল, কিন্তু বস, আপনার শরীর একদম ভেঙে পড়েছে। আপনাকে আগে শক্ত থাকতে হবে। আপনি সুস্থ থাকলে তবেই তো লড়তে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকিয়ে বলল, পেটের খিদের জ্বালা আর আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছি তা আমি ছাড়া আর কেউই বুঝতে পারবে না। ঈশান কোনো উত্তর দিল না, চুপ করে রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনের সবটুকু তার জানা নেই, তবে সে এইটুকু খুব ভালো করে টের পেত যে বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা ছিল, আর সেই নারীটা যে হৃদি তা এখন শুভ্রের এই করুণ দশা দেখলেই পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা। শুভ্র কন্ট্রোল রুমের বাঘের মতো পাইচারি করছে আর তার লোকজনকে সমান তালে তাগাদ দিচ্ছে, কিন্তু ফলাফল সেই শূন্য শহরে আনাচে কানাচে রিদি নামক মানুষটা বাদে সবাইকে পাওয়া যাচ্ছে, শুধু রিদিরই কোনো হদিশ নেই। শুভ্র নিজের ভেতরে এক চরম অস্থিরতা অনুভব করছে। সে বুঝতে পারছে এবার তাকে তার সেই ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, নাহলে সে তার মনোমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে। এমন সময় হঠাৎ সেই রুমের কলিং বেলটা বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজা খুলতেই নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ভুরু কুঁচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এত রাতে এই পার্সেল কে দিয়ে গেল? ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এসে দাঁড়ালো। প্যাকেটটা চোখের সামনে ধরে বলল, বস, এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, মনে হয় দিয়ে চলে গেছে। শুভ্র শূন্য চোখে পার্সেলটার দিকে তাকালো। এত রাতে কে পার্সেল দিয়ে গেল? সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুম থেকে বের হলো। একদম সরে রাস্তার সামনে এসে দাঁড়ালো সে। পিছন পিছন ঈশান। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না। শুভ্র ভাবলো হয়তো কেউ ভুল করে তার ঠিকানায় পার্সেল দিয়ে চলে গেছে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলে দিতে চাইলো, ঠিক তখন ঈশান তাকে থামিয়ে দিয়ে বলল, বস, একটু খুলে দেখেন না কি আছে। কেউ ভুল করে রেখে গেলে তো অবশ্যই বলে যায়, কিন্তু এই ডেলিভারি বয় তো টু শব্দ করলো না। আমি শিওর বস, এতে কিছু একটা আছে। শুভ্র হাতটা মাঝপথেই থমকে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটা দেখে আবার তাকালো। একটা অজানা আশঙ্কা তার বুকের ভেতরটা ধক করে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলল, আর খুলতে তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বস, এইটা তো রিদির শাড়ি, কাল তো এই শাড়ি পরেই সে ছিল। শুভ্র তড়িঘড়ি করে প্যাকেট থেকে শাড়িটা বের করে আনলো, আর ঠিক সেই মুহূর্তে শাড়ির ভাঁজ থেকে সাদা কাগজে সেই চিরকুটটা নিচে পড়ে গেল। শুভ্র সেদিকে তাকানোর সময় পেল না, আর পুরো মনোযোগ তখন হাতের ওই কাপড়টার উপর। সেই শাড়িটা মেলে ধরতেই দেখলো পুরো শাড়িটা রক্তে ভিজে জুবুতুবু হয়ে আছে। কালচে রক্তের দাগগুলো দেখে শুভ্রর বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ছিঁড়ে দিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার ধুলোবালির মধ্যে শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশান, এ তো আমার মনোমোহিনীর শাড়ি। ও শাড়িতে তো রক্ত কেন? আমার মনোমোহিনী কি হয়েছে? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। তার নিজের বুকটা ভয়ের চোটে থরথর করে কাঁপছে। হৃদির পরনের শাড়িটা এখনো টাটকা রক্ত। কেউ জেনে বুঝে এই কাজটা করেছে। সরাসরি শুভ্র কলিজায় কামড় বসিয়েছে। হঠাৎ শুভ্র আকাশ পাটায় কাতনাদ করে উঠল। সে হৃদয় জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমার মনোমোহিনীকে কেউ কষ্ট দিস না, আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা? মনোমোহিনীর সাথে? যা করে আমার সাথে কর, সব শাস্তি আমাকে দে। আল্লাহর দোয়াই লাগে, আমার মনোমোহিনীকে একটু যন্ত্রণায় ফেলিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে রে, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। শুভ্রকে সামলাতে দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বস, আপনি শান্ত হন। হৃদির কিছু হয়নি, ওর ঠিক আছে। কেউ কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই নোংরা খেলা খেলছে।
কথাটি বলতে বলতে ঈশানের চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতেই তার শরীরে রক্ত হিম ধরে গেল। সেখানে স্পষ্ট করে লেখা, প্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রর চোখের সামনে ধরল। বস, এই দেখুন। তার আত্মনাদ থামিয়ে সো মেরে চিরকুটটা হাতে নিল। এই কয়েকটা শব্দ দেখা মাত্র শুভ্রর পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমনভাবে পিষল যেন ওটা তার শত্রুর গলা। এমন সে চিহ্নিত কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় তার সাথে এই যুদ্ধ শুরু করেছে। শুভ্রর চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে উঠল। মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনের লাভা ঝরছে। সে দাঁত কিরমির করে নরকের শয়তানের মতো গম্ভীর আর যা কাঁপানো গলায় বলল, আমার সাথে লড়তে চাস তো ঠিক আছে, এখন তুই দেখবি এই সাইফান শুভ্র চৌধুরী আসলে কার নাম। আমার মনোমোহিনী, আমার এই দেহে এই ফোঁটা রক্ত থাকতে ওর কিচ্ছু হতে দেব না আমি। আর যদি ওর গায়ের একটা পশমে আঘাত লেগে থাকে তবে শপথ করছি এই শহর আমি জ্যান্ত মানুষের চিতায় আগুন জ্বালিয়ে খাক করে ফেলবো, ধ্বংস করে দেব আমি। তুই যে গর্তে লুকিয়ে থাকিস না কেন, আজরাইল হয়ে তোর শিওরে আমি ঠিকই পৌঁছাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনা করতে পারবি না সাইফান শুভ্র চৌধুরী যখন জানোয়ার হয়, মৃত্যু তার সামনে এসে ক্ষমা চায়। কেটে গেছে দীর্ঘ 20 দিন। এই 20 দিনে হৃদি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এখন সে নিজের পায়ে হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু সুস্থ হওয়ার সাথে সাথে হৃদির পাগলামি যেন কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিটি মুহূর্তে সে চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। কিন্তু নির্বাণ অত্যন্ত কঠোরভাবে তার সব পাগলামি নিয়ন্ত্রণ করেছে। দিনের অধিকাংশ সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়, সেখানে বাইরের আলো বাতাস ঢোকারও উপায় নেই। তবে এই 20 দিন সব থেকে অবাক করার বিষয় হলো শুভ্রের নীরবতা। যে শুভ্র প্রথম 2 দিন পুরো পৃথিবী তন্ন তন্ন করে হৃদিকে খুঁজেছে, সে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল। নির্বাণ তার গোপন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছে শুভ্র এখন হৃদির শোক ভুলে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাণের অবাক হওয়ার সীমা নেই। যে ছেলেটা হৃদির জন্য পুরো শহর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। নির্বাণের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, শুভ্র চৌধুরী কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি মায়াবীর মায়া ও তাড়াতাড়ি কাটিয়ে ফেলল। রাত এখন 10টা। নির্বাণ তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বারে ডায়াল করে গম্ভীর গলায় বলল, আসল খেলার সময় হয়েছে। আজ যেভাবেই হোক শুভ্রকে আমার পায়ের কাছে চাই, কোনো ভুল যেন না হয়। ওপাশ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী এক যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, ওকে বস, কাজ হয়ে যাবে। কলটা কেটেই নির্বাণ অন্ধকারে ঘরে তার শয়তানি হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানালার কাছের উপরে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সাইফান শুভ্র চৌধুরী, আমার এই নরকফুরুকিতে তোমার অগ্রিম স্বাগতম। দেখা যাক তোমার ব্যবসার নেশা বড় নাকি তোমার ভালোবাসা। শুভ্র অফিস থেকে একাই গাড়ি চালিয়ে ফিরছিল। ইকবাল, ইহসান, রাবেয়া আর ইমনকে সে তাদের বাড়িতে থাকতে বলেছে। তাদের চোখে মুখে যে হারানো আতঙ্ক ছিল, শুভ্র তার নিজের এক কথায় শান্ত করে দিয়েছে। হৃদিকে সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবে। এটা শুধু কথা নয়, এটা সাইফান শুভ্র চৌধুরীর দেওয়া জবাব। তবে শুভ্র শান্ত মাথার ভেতরে আসলে কি চলছে? ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে। তার দুনিয়া অন্য কোনো প্রাণীর পক্ষে বোঝা অসম্ভব। শহরে কোলাহল পেরিয়ে মাঝ রাস্তায় একটা জনমানবহীন নিঝুম অন্ধকারে আসতেই হঠাৎ একটা কর্কশ শব্দ হলো। ফুস করে চাকা ফিটে শুভ্র গাড়িটা একদিকে হেলে পড়ল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত মুখে গাড়ি থেকে নামলো। চাকাটা পরীক্ষা করতে গিয়ে যখন দেখলো সেটা পুরোপুরি পাংচার হয়ে গেছে, তখন সে রাগে একটা লাথি মেরে গালি দিয়ে উঠল, দূর সাই। ঠিক সেই মুহূর্তে অন্ধকারে ফুঁড়ে কেউ একজন তড়িৎ গতিতে এসে পেছন থেকে শুভ্রর নাকে মুখে কর্ণফম ভেজানো রুমাল চেপে ধরল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই একদল লোক এসে তাকে কালো মুখোশ পরিয়ে পাজা কোলে করে একটা কালো কাছে গাড়িতে তুলে নিল। অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো সময়টাতে শুভ্র টু শব্দটি করল না। কোনো হাত পা ছোড়াছুড়ি বা বাঁচার জন্য আত্মচিৎকার নেই। সে যেন একদম মূর্তির মতো পাথুরে শান্ত হয়ে রইল। কিডন্যাপার গার্ডটা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। তারা বেশ অবাক। অন্য সময় যাদের তারা তুলে আনে তারা ভয় চিৎকার কিংবা বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা একদম হিমশীতল। শুভ্রের এমন অস্বাভাবিক নীরবতা গার্ডদের কলিজা এক অজানা ক্রাস ধরিয়ে দিল। তারা বিভিন্ন গল্পে পড়েছে, বাঘ যখন তার শিকারের আক্রমণ করার জন্য উৎপাতে, তখন সে ঠিকই এভাবে নিস্তেজ আর শান্ত থাকে।
শুভ্র কি তবে তাদের শিকার, নাকি শুভ্র তাদের কোনো মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে? পরক্ষণই তারা নিজেদের ঝেড়ে ফেলল। বচের হুকুম পালন করাটাই তাদের কাজ, এর বেশি ভাবার দরকার নেই। পায়ের উপর পা তুলে আয়েশ করে একটা বড় কামরায় বসে আছে নির্বাণ। তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। পুরো ঘরে এক ধরনের অশুভ নিস্তব্ধতা। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভিতরে ঢুকলে একজন গার্ড। সে মাথা নিচু করে জানালো, বস, কাজ হয়ে গেছে। ওকে হাত পা বেঁধে একদম কবজায় এনে ওই পাশের ঘরে বসিয়ে রেখেছি। নির্বাণ কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বেরিয়ে যেতে বলল। গার্ডরা চলে যেতেই কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বেরিয়ে যেতে বলল। গার্ডরা চলে যেতেই নির্বাণের গলা থেকে এক পৈশাচিক হাসির শব্দ বের হয়ে এলো। সে যেন নিজের জয়ে নিজেই উন্মুক্ত হয়ে গেছে। হাসতে হাসতে সে বিড়বিড় করলো, অবশেষে তুই আমার জালে ধরা দিলি শুভ্র চৌধুরী। খানিকক্ষণ পর নির্বাণ ধীর পায়ে সেই অন্ধকার ঘরটির দিকে এগিয়ে গেল। এখানে শুভ্রকে রাখা হয়েছে। ঘরে মৃদু একটা নীলচে আলো জ্বলছে, যার ঝাপসা আলোয় চেহারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্রকে দেখা যাচ্ছে। শুভ্রের মুখটা তখনও কালো মুখোশে ঢাকা, মাথাটা সামান্য নিচু হয়ে আছে। নির্বাণ খুব মন্থর গতিতে হাঁটতে হাঁটতে সোজা শুভ্রর সামনে একটা চেয়ারে বসলো। আজই প্রথম নির্বাণ আর সাইফান শুভ্র চৌধুরী একে অপরের মুখোমুখি হবে। নির্বাণের ঠোঁটে এক বিজয়ী শয়তানের হাসি। সে তার সিগারেটের শেষ টানটা দিয়ে ধোঁয়াটুকু শুভ্রর মুখোশে লক্ষ্য করে ছুড়ল। অন্ধকারে ঘরে নিঃশ্বাস নেওয়ার শব্দের চেয়েও এখন নির্বাণের তীব্র হাসিটা শব্দটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাণ ধোঁয়া ছিঁড়ে শুভ্র কালো মুখোশ পরা নিথুর মুখের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলল, মিস্টার সাইফান চৌধুরী। শুভ্র গলা থেকে কোনো কম্পন বের হলো না। খুব শান্ত আর নিরেট গলায় সে উত্তর দিল, ধন্যবাদ। নির্বাণের ঠোঁট থেকে বিজয়ের হাসিটা নিভে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা মানুষ অপহৃত হয়ে হাত পা বাঁধা অবস্থায় তো স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? নির্বাণ চেয়ারে আরও একটু ঝুঁকে এসে ক্রুদ্ধ গলায় বলল, চিনিস আমাকে? কোণে হয়তো এক চিলতে অদৃশ্য হাঁটি ফুটল। সে নির্লিপ্ত গলায় বলল, হয়তো। শুভ্রর ঠোঁটের কোণে হয়তো এক অদৃশ্য হাসি ফুটল। সে নির্লিপ্ত গলায় বলল, হয়তো। নির্বাণের মেজাজ এমন বিগড়ে যেতে শুরু করলো। সে দাঁত কিরমির করে বলল, তো স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছিস রে? পরিস্থিতি কি বুঝতে পারছিস না? শুভ্র গলার বিন্দুমাত্র বিকার নেই। সে যেন নিজের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে এমনভাবে বলল, কথা তো মানুষ এমনভাবেই বলে, আর কিভাবে বলে আমার জানা নেই। নির্বাণ এবার অবাকের চরম পর্যায়ে চলে গেল। শুভ্রের এই ইস্তাপ কঠিন মানসিকতা তার হিসাব উলটপালট করে দিচ্ছে। সে চিৎকার করে বলে উঠল, জানোয়ার মতো তুলে নিয়ে আসলাম, হাত পা বেঁধে রাখলাম। তোর কি জানে ভয় করছে না? আমি ছেলে তোকে এখনই মেরে ফেলতে পারি। শুভ্র এক মুহূর্ত থামলো, তারপর মুখে গম্ভীর আর দার্শনিক স্টাইলে বলল, যেহেতু আছে সেহেতু মরতে তো হবেই। এত জানের ভয় করার কি আছে? নির্বাণের ধৈর্যের বাত এবার পুরোপুরি ভেঙে গেল। এই বাকরুদ্ধ পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত স্বাভাবিক হয়ে বসে থাকতে পারে? তাই এই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনোদিনও বিশ্বাসই করতে পারতো না। অপমান আর রাগে নির্বাণের রক্ত মাথায় চড়ে বসল। সে মুহূর্তের মধ্যে পাশবিক চিৎকার করে তার গার্ডদের উদ্দেশ্যে বলে উঠল, কি দেখছিস তোরা? ওর মুখে খোল, ওর মুখোশ খোল, দেখি ওর মুখটা। কার এত বড় সাহস আর কার কলিজায় এত বীজ যে আমার সামনে বসে বড় বড় কথা বলছে? একজন গার্ড কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে এলো। কাঁপা হাতে সে শুভ্রর কালো মুখটায় ধীরে ধীরে খুলল, আর মুখোশটা সবার সাথে সাথেই যেন ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা চারজন গার্ড আর মুখোশটা খুলল। তারা প্রত্যেকে শুভ্রকে দেখা মাত্র বিদ্যুৎ স্পোতের মতো ছিটকে পেছনে সরে গেল। তাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। সবাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলে উঠল, কিংসু। নির্বাণ কিছু বুঝতে পারল না। তার নিজের পোশাক গার্ডটা শুভ্রকে দেখে এইভাবে মরার মতো কাঁপছে কেন? শুভ্র কোনো কথা না বলে একদম বরফ শীতল চোখে একবার গার্ডদের দিকে তাকালো। সেই চাহনি কি ছিল কে জানে, কিন্তু মুহূর্তের মধ্যে গার্ডরা বড় বড় ঢোক গিলে একদম পাথর হয়ে গেল। নির্বাণ আগে ফেটে পড়ে গার্ডদের দিকে তাকে চেঁচিয়ে বলো, এভাবে কাঁপলি কেন তোরা?
মনে হলো কোনো ভূত দেখেছিস। কি দেখেছিস ওর চেহারায়? বস এমনি। নির্বাণের খটকা দূর হলো না। সে আবার সন্দেহ দৃষ্টিতে সরাসরি শুভ্র চোখের দিকে তাকালো। শুভ্র একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। নির্বাণ দাঁতে দাঁত চেপে শুভ্রকে প্রশ্ন করলো, আর বেশ শালা, কে তুই? শুভ্র এবার নির্বাণের চোখের দিকে গভীর আর স্থিরভাবে তাকালো। তার ঠোঁটে কোণে ফুটে উঠল এক তাচ্ছিলের হাসি। সে খুব নিচু কিন্তু পৈশাচিক গম্ভীর গলায় বলল, তোর আব্বা লাগে, আব্বা ডাক। নির্বাণের মাথায় রগ যেন রাগে ছিঁড়ে যাবে। ওই চরম মুহূর্তে শুভ্র মুখে এমন তাচ্ছিল্য সে মানতে পারছে না। সে এক মুহূর্ত দেরি না করে পাশের হাত থেকে রিভলভারটা ছো মেরে নিয়ে সরাসরি শুভ্র কপালে ঠেকালো। আগ্নেয়াস্ত্রের ঠান্ডা নলটা শুভ্র চামড়া ছুঁয়ে আছে, কিন্তু তার চোখের পলক পর্যন্ত পড়ল না। নির্বাণ দাঁত কিরমির করে বলল, কে বা তোর পরিচয় কি তা জানার কোনো দরকার নেই আমার। আমার লক্ষ্য শুধু একটাই, আমার বোনের মনের আশা পূরণ করা। শোন শুভ্র, যদি জ্যান্ত বাঁচতে চাস তবে আমার বোনকে বিয়ে করবি। আর ভালোবাসার মানুষ বলে তোর এত বড় বড় কথা আমি সহ্য করছি, নাহলে তোকে এতক্ষণে আমি। নির্বাণ বাক্যটি শেষ করার সুযোগ পেল না। শুভ্র একদম নিচু কিন্তু পাথরের মতো ভারী গলায় মাঝপথে বলে উঠল, তুই আমার বাল করবি। কথাটি শুনে নির্বাণের সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে রাগে চিৎকার করে উঠল, শুভ্র, আমাকে রাগিয়ে দিস না। বলছি ভালো হবে না। আমার বোনকে তোকে বিয়ে করতেই হবে। তুই জানিস নেহা তোকে কতটা ভালোবাসে। তোর জন্য ও মরে যেতে পারে। শুভ্র এবার নির্বাণের চোখের দিকে সোজাসুজি তাকালো। ওর দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো ভয় নেই, আছে শুধু একরাশ ঘৃণা আর অবজ্ঞা। সে খুব শান্তভাবে বলল, আমি কিন্তু বাসি না। যাকে আমি ভালোবাসি না তাকে কেন বিয়ে করতে যাব? তোর বোন ভালোবাসে বলে কি আমায়ও বাঁচতে হবে নাকি? শুভ্রের এমন যুক্তিপূর্ণ কিংবা রূপ জবাবে নির্বাণ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সে বুঝতে পারছে এই লোকটাকে ভয় দেখিয়ে বা অস্ত্র উঁচিয়ে টলানো সম্ভব নয়। রুমের ভেতরে তখন এক অসহ্য উত্তেজনা। একদিকে নির্বাণের উত্তর রাগ, আর অন্যদিকে শুভ্রের হিমশীতল জেদ। নির্বাণের চোখের মনি দুটো রাগে চিকচিক করে উঠল। সে রিভলভারটা শুভ্র কপালে থেকে সরিয়ে নিয়ে শেষবারের মতো শান্ত কিন্তু চরম হুঁশিয়ার দিয়ে বলল, তাহলে তুই নেহাকে বিয়ে করবি না, এটাই তো শেষ কথা? শুভ্র গলায় কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। সে নির্বাণের চোখের দিকে তাকিয়ে এক শব্দে উত্তর দিল, হুম। নির্বাণ এবার বিকট এক হাসি দিল, যে হাসিতে কেবল শয়তানি মাখানো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে জেনে রাখ, আমার বোনকে বিয়ে না করলে তুই তিলে তিলে শেষ হবি। তোর এই অহংকার আমি গুড়িয়ে দেব। বলে নির্বাণ তার পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ফিরে পাথরের মতো শক্ত গলায় আদেশ দিল, শোন, একে সেকেন্ড সেকেন্ড লাঠি দিয়ে আঘাত করবি। যতক্ষণ না নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততক্ষণ একটা সেকেন্ডের জন্য থামবি না। ওর শরীরটা আজ থিতলে দে। নির্বাণের এই ভয়ঙ্কর হুকুম শুনে গার্ডরা সবাই যেন জমে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন গার্ড অনেক কষ্টে নিজের ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, বস, মারতেই হবে? এভাবে অন্ধকারে বেঁধে রাখলেই তো হয়। মানে? নির্বাণ বাজ পড়ার মতো শব্দে ধমক দিয়ে উঠল। সে রাগী দৃষ্টিতে গার্ডদের দিকে তাকালো। তার চাহনিতে স্পষ্ট মৃত্যু পরোয়ানা। গার্ডরা ভয়ে চমকে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠিক সেই মুহূর্তে গার্ডরা ভীতু চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্রও সেই সময় গার্ডের দিকে এক অদ্ভুত আর রহস্যময় দৃষ্টিতে তাকালো। সেই চোখের ইশারায় কি গোপন সংকেত ছিল তা কেবল তারাই জানে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। নিজেদের ভয় লুকানোর জন্যই হোক বা বসের হুকুম মানতেই হোক, গার্ডরা ভারী লাঠিগুলো উঁচিয়ে ধরলো। তারপর সজোরে একের পর এক আঘাত করতে শুরু করলো শুভ্র শরীরে। লাঠির প্রতিটি আঘাতে ঘরটা যেন প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, শুভ্রের মুখ দিয়ে একটা আর্তনাদ বের হচ্ছে না। সে যেন ব্যথায় ঊর্ধ্বে চলে গেছে। নির্বাণের ঠোঁটে তখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। সকাল সকাল নির্বাণ আর নেহা হাসতে হাসতে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। দুই ভাই বোনের মুখে এক পৈশাচিক শয়তানি হাসি, যেন তারা কোনো রাজ্য জয় করে ফেলেছে। ঠিক এমন সময় একজন গার্ড এসে মাথা নিচু করে নির্বাণকে জানালো, বস, গুনে গুনে 300টা আঘাত করেছি, কিন্তু ওর মুখ দিয়ে একটা হ্যাঁ শব্দ বের করতে পারেনি। সারা শরীর লাঠির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। নীল হয়ে ফুলে আছে সব জায়গা, তবুও ও জেদ ছাড়ছে না।
কথাটি শোনা মাত্র নেহা কফির মগটা ধপ করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এবার এক অদ্ভুত উত্তেজনা। সে দৃঢ় গলায় বলল, আমি কথা বলবো শুভ্রের সাথে, দেখবো কত ওর জেদ আর কত বড় ওর কলিজা। নির্বাণ একটা তৃপ্তির হাসি দিয়ে গার্ডকে ইশারা করলো, ওকে নিয়ে যা।